নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প বিরজা হোম ও তার বাধা। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ভৈরব চক্রবর্তীর মুখে এই গল্পটি শোনা অনেক দিন আগেকার কথা। রোয়ালে কদরপুর, অধুনা খুলনা হাই স্কুলে আমি তখন শিক্ষক। নতুন কলেজ থেকে বার হয়ে সেখানে গিয়েছি। ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত। সকলেই শ্রদ্ধা করত, মানত। এক প্রহর ধরে জপ আহ্নিক করতেন। শূদ্রযাজক ব্রাহ্মণের অন্ন স্পর্শ করতেন না। মাসে একবার বিরজা হোম করতেন। টিকিতে ফুল বাঁধা থাকতো দুপুরের পর। সপাক ছাড়া কারো বাড়িতে কখনো খেতেন না। শিষ্য করতে নারাজ ছিলেন। বলতেন, শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাঁটি ব্রাহ্মণের পক্ষে মহাপাপ। আর একটা কথা, ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন, কিন্তু কোনো স্কুলে পণ্ডিতি করেননি। টোল করাও পছন্দ করতেন না। ওতে নাকি গভর্নমেন্টের দেয় বৃত্তির দিকে বড় মন চলে যায়। টোল ইন্সপেক্টরদের খোসামত করতে হয়। তবে দুটি ছাত্রকে নিজের বাড়িতে রেখে তিনি ব্যাকরণ শেখাতেন। বর্ষা সেবার নামে নামে করেও নাম ছিল না। দিনে রাতে ঘুমোটের দরুন আমরা কেউ ঘুমোতে পারছিলাম না। হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল উত্তর পূর্ব কোণে। বেলা ৩টে। স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পর, কিন্তু এত দুর্দান্ত গরম যে পুনরায় সকালে স্কুল করার জন্য ছেলেরা তদবির করছে। মাস্টারদেরও উস্কানি তাতে ছিল ১২ আনা। হেডমাস্টার অফিস ঘরে বসে আছেন। গোপীবাবু ইতিহাসের মাস্টার গিয়ে উত্তেজিতভাবে বললেন, স্যার, মেঘ করেছে। মুরলী মুখুর্জি, এই নামেই তিনি ও অঞ্চলের ছাত্রদের মধ্যে কুখ্যাত ছিলেন। তিনি বললেন, কিসের মেঘ? আগে মেঘ যাকে বলে। কি হয়েছে তাতে? আগে বৃষ্টি হবে। স্কুলে ছুটি দিলে ভালো হতো। ছেলেরা অনেক দূর যাবে, সাথে আনেনি অনেকে। বৃষ্টি হবে না ও মেঘে। খাস ইন্দ্রদেবের অফিসের হেড কেরানিও এতটা আত্মপ্রত্যয়ের সুরে একথা বলতে দ্বিধাবোধ করতে বোধ হয়। কিন্তু সকলেই জানে মুরলী মুখুজ্জের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই। আবহাওয়া তত্ত্বটি তার নখদর্পণে। গোপীবাবু দমে গিয়ে বললেন, বৃষ্টি হবে না? না। কেন স্যার? মেঘ মেঘ করে আছে কিন্তু। মেঘের আপনি কি বোঝেন? হ্যাঁ, ওকে বলে তাঁত মেঘ। ও মেঘে বৃষ্টি হবে না। আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানালা দিয়ে মেঘটা দেখছিলাম এবং আসন্ন সম্ভাবনাতে পুলকিত হয়েও উঠেছিলাম। মুরলী মুখুজ্জের নির্ঘাত রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম, বৃষ্টি হবে বলে কিন্তু মনে হচ্ছে। মুরলী মুখুজ্জে বললেন, তাঁত মেঘা। মেঘ হলেই বৃষ্টি হয় না। কোন মেঘে বৃষ্টি হয়? এখন বৃষ্টি হবে আল্ট্রোটাস মেঘে, যাকে বলে সিট ক্লাউড। ও, তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে। মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পূবে। ও। আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না। কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরলী মুখুজ্জেকে। মিনিট ১৫-র মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল। মেঘের চাদর ঢাকা পড়ল আরো ঘন আরো একখানা মেঘের চাদর। তারপর স্কুলে ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝমিয়ে মুষলধারে বর্ষা নামল। পুরো ২টি ঘন্টা ধরে খাল, বিল, নালা, ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পরে
বিকেল 5:30টার পরে আকাশ ভরে গেল। ছেলেরা তখন স্কুলেই আটকে ছিল, কোথায় আর যাবে, সবাই আটকে পড়েছিলাম। গোপীবাবু জয় গর্বে উৎফুল্ল হয়ে মুরলী মুখুজ্জেকে গিয়ে বললেন, স্যার, তখন বললাম বৃষ্টি আসবে, তখন ছুটি দিলে আর এমন হতো না। মুরলী মুখুজ্জে উত্তরে বললেন, অমন হয়ে থাকে। ইতিহাস পড়ান আর ম্যাথামেটিক্স পড়ালে বুঝতেন জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে। এডওয়ার্ড গার্নেটের প্রবন্ধ পড়ে দেখবেন, এবছরের ম্যাথামেটিক্স গ্যাজেটে বেরিয়েছে, বুঝলেন? সেটা কি? অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো? অঙ্কশাস্ত্রে অ্যালিস থ্রু লুকিং গ্যাসের পরীক্ষা আর কি, পড়ে দেখুন, বুঝলেন? গোপীবাবু চলে গেলেন। অঙ্কশাস্ত্রের কথা উঠলেই তিনি স্বভাবত সংকুচিত হয়ে পড়েন। বৃষ্টি থেমেছে। স্কুল থেকে বেরিয়ে আমি আর গোপীবাবু চলেছি। দুজনেই আমরা মনে মনে খুব খুশি। হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গিয়েছে। রোজ রোজ কেবল চালাকি। এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে। খুব খুশি মনে আমাকে দেখে ডেকে বললেন, কেমন ননিবাবু, বৃষ্টি হলো তো? এই যে চক্রবর্তী মশাই, নমস্কার। তা হলো বই কি। হবে না? আজ 3 দিন হলো হোম করছি বৃষ্টির জন্য। ওর বাবাকেও হতে হবে। অবশ্যই বৃষ্টির পিতৃদেবকে তা ভালো জানা ছিল না। বললাম, বলেন কি, হোম করার ফল তাহলে ফলেছে বলতে হবে? গোপীবাবু অর্ধস্ফুট স্বরে বলে বসলেন, লাগে শাক না হলে সুপ। ভৈরব চক্রবর্তী কথাটা শুনতে পেয়ে বললেন, আসুন দুজনেই আমার বাড়ি। মাস্টার বাবুরা, দেখুন দেখাই। গোপীবাবু ও আমি দুজনেই দাওয়ায় গিয়ে বসলাম। মনটা ভালো। দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটি একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আজ 15 দিন দারুণ ঘুমুটে রাত্রে ঘুমোইনি। গোপীবাবু কেবল বলছিল, আজ খুব ঘুম হবে, কি বলেন? আমি বললাম, নিশ্চয়ই, তার আর ভুল আছে। ভৈরব চক্রবর্তী আমাদেরকে নিয়ে গেল ঘরের মধ্যে। সেখানে সত্যি হোমের আগুনে কুণ্ড বালি বিছিয়ে তৈরি। বেলকাঠ ও যজ্ঞি ডুমুরের ডালের বাড়তি সমিধ একপাশে গোছানো। পূর্ণ পাত্রে সিধে সাজানো তামার তাটে নারায়ণশিলা, সিঁদুর, বেলপাতা তামার বড় থালায়। হোম হয়ে গিয়েছে। উপকরণের অবশেষ এদিক ওদিক ছড়ানো। ভৈরব চক্রবর্তী বললেন, দেখলেন মাস্টার বাবু, হোম করার ফল আছে কিনা দেখলেন? গোপীবাবু বললেন, আপনি অলৌকিক বিশ্বাস করেন? নিশ্চয়, নিজের চোখে দেখা। অপদেবতাদের কাণ্ড দেখেছি যে কত, পঞ্চমুণ্ডীর আসনে জপ করার সময়। তা বলুন না দুই একটা ঘটনা। না, সেসব বলবো না, থাকবে। কিন্তু আজ 1 বছরও হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক যজমানের বাড়ি। সেইটাই বলি, একটু চা করতে বলি, কেমন? এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো। অন্ধকার হয়ে এলো চারিদিক। ঝড় উঠল খুব ঠান্ডা হাওয়ায়। ছটছট করে পাকা জাম পড়তে লাগলো চক্রবর্তী মশাইয়ের বাড়ির সামনের গাছটা থেকে। নতুন জলে ব্যাঙ ডাকতে লাগলো চারিদিকে। চা এলো। আমরা ছাতি নিয়ে বেরোই। এই বৃষ্টি মাথায় করে কোথাও যাবার উপায় নেই। বেশ জাঁকিয়ে গল্প শুনবার জন্য ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ায় মাদুরের ওপর বসে গেল। ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে তারপর শুরু করলেন গল্প বলতে। আর বছর
ভাদ্র মাসের কথা। এখনো বছর পেরোয়নি। আমার এক যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ। আমাকে তার বাড়িতে গিয়ে বীর্যাহম করতে হবে মেয়েটির জন্য। বীর্যাহমে পূর্ণ আহুতি দিলে শক্ত রোগী ভালো হয়ে যায়। আমি এমন অনেক সারিয়েছি। আমাকে তারা নৌকা করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে। হজ পাড়াগাঁ, ঘরগত ব্রাহ্মণ ও বেশিরভাগই গোয়ালা ও বুনোদের বাস। যমুনার ধারেই গ্রাম। গ্রামের মেয়েরা নদীর ঘাটে স্নান করতে আসে। আমি জিজ্ঞেস করলাম, গ্রামের নাম কি? সাত বেড়ে। তারপর শুনুন, গ্রামে গিয়ে পৌঁছালাম বিকেলে। খুব বন জঙ্গল। গ্রামের মধ্যে একটা ভাঙা শিব মন্দির আছে। সেখানে ছোট ইটের তৈরি। মন্দিরের মাথায় বট অশ্বত্থ গাছ গজিয়েছে। প্রকাণ্ড একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে, চামচিকের নাদিতে আকণ্ঠ ডোবা অবস্থায়। পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগেই। এই সময় আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেল নুন মেখে। ভৈরব চক্রবর্তী বিপত্নী। তার মেয়েটি শ্বশুর বাড়ি থেকে এসেছে সবে কদিন হলো। চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান। আমরা সবাই খাবার খেতে আরম্ভ করেছিলাম। ভৈরব চক্রবর্তীও সেই সঙ্গে খেতে আরম্ভ করলেন। এখনো দিব্যি দাঁতের জোর। ওই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে, তার দাঁত বহুদিনেও নষ্ট হবে না। তিনি খেতে খেতেই বলে চললেন, হুম এই শিব মন্দিরটার কথা মনে রাখবেন। এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে। তারপর আমরা গিয়ে সে বাড়ি উঠে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হবার পর গৃহস্বামী একটি ঘরে আমায় নিয়ে গেলেন। অসুস্থ মেয়েটি সেই ঘরে শুয়ে আছে। বয়স 13-14 হবে। নিতান্ত রোগা নয়, বেশ মোটা সোটা ছিল বোঝা যায়। গলায় একরাশ মাদুলি। মেয়েটি চোখ বুজে এক পাশে ফিরে শুয়ে আছে। আমি ঘরের মধ্যে ঢুকতেই একবার সে মাথা তুলে তাকিয়ে দেখে আবার সে পাশ ফিরল। মেয়েটির গায়ে জ্বর, বেশ জ্বর, 3-এর কাছাকাছি হবে। চোখে ক্লান্ত দৃষ্টি, চোখের কোণ সামান্য লাল। নাড়ি দেখলাম, বেশ নাড়ি, শক্তই আছে। হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে তো মনে হলো না। তাছাড়া আমার উপর মেয়ের চিকিৎসার ভার নেই। আমি এসেছি হোম করতে। গৃহস্বামী বললেন, ঠাকুর মশাই, আপনি আশীর্বাদ করুন, পায়ের ধুলো দিন ওর মাথায়। পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি, এমন সময় হঠাৎ গৃহস্বামী আছাড় খেয়ে পড়ে গেল খাটের পাশে। আমি চমকে উঠলাম। হাত নড়ে গেল। লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে। কি হলো, কি হলো? কিছুই সেখানে নেই, না একটা কলার খোসা, না কিছু। লোকটি পড়লো কি করে? পায়ের ধুলো দেবার কথা চাপা পড়ে গেল। গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড় শালা ঠান্ডা জল দিতে লাগলো। মেয়েটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। সে এক হইচই ব্যাপার। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তান্ত্রিক, হোম করি, কিছু কিছু দৈব ঘটনা বুঝি। লক্ষণ, প্রতিলক্ষণ, চিহ্ন আর ইঙ্গিত, এই নিয়ে দৈব। গোড়াতেই এর লক্ষণ খারাপ বলে মনে হচ্ছে। তবে কি হোমে বসবো না? সন্ধ্যার পর শিব মন্দিরের সামনের রাস্তায় পায়চারি করছি। বড্ড গরম, বাড়ির মধ্যে হাওয়া নেই।
রাস্তায় তবু একটু হাওয়া বইছে। হঠাৎ আমার কানে গেল কি যেন বলছে। শুনুন শুনুন। দুবার কানে গেল কথাটা। এদিক ওদিক চাইতেই চোখে পড়ল শিব মন্দিরের ঠিক দোরের গোড়ায় একটি মেয়ে মানুষ দাঁড়িয়ে। বললাম, আমায় বলছেন? হ্যাঁ, ও খুকির জন্যে বিরজা হোম করবেন না, ও বাঁচবে না। কে আপনি? আমি যেই হই, যদি ভালো চান হোম করবেন না। আমি বিস্মিত হলাম। নির্জন অন্ধকার ভাঙা মন্দির, সেখানে এখন মেয়ে মানুষ আসবে কি? নির্জন আশ্চর্য কথাই বা বলি কেন? আমার খানিকটা রাগ হল। আমার ইচ্ছার উপর বাধা দেয় এমন লোক কে? মানুষ তো দূরের কথা, অপদেবতাকেও কখনো গ্রাহ্য করিনি। মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয়। ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ নয়। আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম। রাত্রে বসে হোমের জিনিসপত্র খর্দও করে দিলাম। তারপর রাত 8টা বাজলো, গৃহস্বামী আমাকে রান্না বান্না করতে বলল। এইবার আমরা গল্পের আসল অংশে আসি। তার আগে ওদের বাড়িটার সম্বন্ধে কিছু বলা দরকার। বাড়িটা খুব পুরনো কোঠা বাড়ি। কোনো জিনিসৌষ্ঠব নেই, কিন্তু দোতলা। পল্লী গ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায়। যমুনা নদীর ধারে ঠিক নয়, বাড়িটা সামান্য দূরে। মধ্যে কেবলমাত্র একখানা বাড়ি। ওই বাড়ির ছাদ আর এ বাড়ির ছাদের মধ্যে 10-12 ফুট চওড়া একখানি জমির ব্যবধান। ছাদের ওপরে একখানা মাত্র ঘর। সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে। পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা করা হয়েছে। সোনা মুগের ডাল, আতপ চাল, বড়ি, আলু আর ঘি। আমি একাই রাঁধছি। রান্নার সময় কেউ থাকে আমি পছন্দ করিনি। রান্নার আগে একবার চা করে খেলাম। পরের তৈরি চা খেয়ে ঠিক তৃপ্তি পাইনি। রান্না করতে রাত হয়ে গেল। রাত সম্পূর্ণ অন্ধকার। একটু জিরিয়ে তামাক খেয়ে ভাত বেড়ে নিলাম হাঁড়ি থেকে আঙট কলার পাতে। তারপর খেতে বসলাম। খেতে বসবার সঙ্গে সঙ্গে মনে হলো ছাদে আমি একলা নেই। এদিক ওদিক চাইলাম, কেউ কোথাও নেই। রাত অনেক হয়েছে। বাড়ির লোকেও নিচের তলায় খেয়ে দিয়ে শুয়েছে। গ্রাম নিশুতি হয়ে গিয়েছে। এবার যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরার টুকটুক শব্দ হচ্ছিল। হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম। আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ? কালো মতো লম্বা তাল গাছের মতো। এতক্ষণ ছাদে বসে রান্না বান্না করছি, কই অত বড় একটা গাছ নজরে পড়েনি তো এর আগে। ছিল নিশ্চয়, নয়তো এখন দেখছি কি করে। কি গাছ ওটা? সত্যি যখন চা খেলাম, তখন দুটো বাড়ির মধ্যেকার রাস্তাটা দিয়ে একটা গরুর গাড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দে আমাকে ওদিক তাকাতে হয়েছে। তখন কই অত বড় একটা তাল গাছ? কই না, দেখিনি। কিন্তু তাল গাছটা এমন ভাবে, কিরকম তাল গাছ? ও কি? আমি ততক্ষণে বিভীষিকা দেখে হাত ফেলে লাফিয়ে উঠে পড়ি। তবে তাল গাছ না। এখনো ভাবলে উফ, এই দেখুন গায়ে কাঁটা দিয়েছে। যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী তান্ত্রিক, পিছনের ছাদের কার্নিশের ওপরে দাঁড়িয়ে এক বিরাট আকায় অসুর কিংবা দৈত্যের মতো মূর্তি। তার যত বড় হাত পা সেই মাপে। মাথায় একটা জ্বালার মুখ, চোখ দুটো আগুনের ভাটার মতো রাঙা। আগুন
ঠিকরে পড়ছে। আমার দিকেই তাকিয়ে আছে ওষুধটা, যেন আমাকে জ্বালিয়ে ভস্ম করে ফেল। বিরাট মুখ, তাল গাছের মতোই লম্বা, অনেক উঁচুতে তার মাথাটা। নিচু চোখে সেটা আমার দিকে চেয়ে আছে। ভালো করে চেয়ে দেখলাম, দুবার চোখ রগড়ালাম। দুবার চা খেয়ে কি এমন হলো? না, ওই তো সেই বিরাট তাল শাল নারকেল গাছের মতো ঢাঙা বেখাপ্পা অপদেবতার মূর্তি বিরাজ করছে জমাট অন্ধকারের। এবার ভালো করে দেখে মনে হলো পিছনের ছাদে সেটা দাঁড়িয়ে নেই, কোথাও দাঁড়িয়ে নেই। দুই বাড়ির মধ্যেকার ফাঁকাটাতে দাঁড়িয়ে বলা যায়, কারণ ওই জীবের নাভিদেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনে। তার নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টিরেখার নিচে। এ বর্ণনা করতে যত সময় লাগলো ততটা সময় লাগেনি আমার বার কয়েক জীবটাকে দেখতে। 1 থেকে 10 গুনতে যত সময় লাগে ব্যাস। আমি বলতে পারি অন্য যে কেউ ওই বিকট অপদেবতার মূর্তি অন্ধকারের নির্জন ছাদে গভীর রাতে দেখলে আর গোলাপ ধানের ভাত খেতে হতো না পড়ে। আমি অপদেবতা দেখেছি পঞ্চমুখীর আসনে বসলে জপের শেষের দিকে প্রায় ভয় দেখাত, কিন্তু সে এ ধরনের বিকট ও বিরাট ব্যাপার নয়। ভয় পেয়ে গেলাম, ঠক ঠক করে কাঁপতে লাগলাম। চোখে অন্ধকার দেখে পড়ে যাই, আর পড়লেই হয়ে যেত। দুর্বল মানুষ মরে ওদের হাতে, মন সবল হলে ওরাই সামলায়। নিজেকে তক্ষুনি সামনে নিলাম, তারপর মন্ত্র জপতে শুরু করলাম জোরে জোরে। সেই দিকে চেয়ে মন্ত্র জপ করতে ক্রমে মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে। মূর্তিটি আমার সামনে সব শুদ্ধ দাঁড়িয়েছিল। 1 থেকে 30 গুনতে যত সময় নেয় ততটা, ওর খুব বেশি হবে না কখন। সেটা মিলিয়ে যেতে আর একবার চোখ রগড়ালাম, কিছুই নেই। বিশ্বাস করুন, সঙ্গে সঙ্গে নিচের তলা থেকে কান্নাকাটি রুগী মেয়েটি মারা গিয়েছে। তখনই? হ্যাঁ, তখন। এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে আমি রাজি নই। যা ঘটেছিল তাই নিবেদন করলাম আপনাদের কাছে। বিশ্বাস করুন বা না করুন। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় এইরকম গল্প নিয়ে আমি হাজির থাকছি এই চ্যানেল। তাহলে বেল আইকনটিও টিপে দিন, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।